আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত 15টি আসনে বিএনপির কাছ থেকে ছাড় পেয়েছে কয়েকটি রাজনৈতিক দল। এমন ছাড়ে সন্তুষ্ট নন যুগপৎ আন্দোলনে অংশ নেয়া দলগুলো। এর মধ্যে বেশিরভাগ আসনে বিএনপির বিদ্রোহীদের নিয়ে বিব্রত শরিক দলের প্রার্থীরা। তবে বিএনপির আশা, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগেই সব শঙ্কা কেটে যাবে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত 15টি আসনে ছেড়ে দিয়েছে শরিক দলগুলোর জন্য। এর মধ্যে জমিয়তে উলামা ইসলামের একাংশকে 4টি, গণতন্ত্র মঞ্চকে 3টি, জাতীয় সমমনা জোটকে 1টি, গণ অধিকার পরিষদকে 1টি ও নাজিউর রহমান মঞ্জুর জাপার আরেক অংশকে 1টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এদিকে কৌশল অবলম্বন করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে লড়াই করছেন আরও 4 জন। তবে কেন্দ্র থেকে ছাড় দিলেও নির্দেশনা অমান্য করে শরিকদের আসন থেকে মনোনয়নের অপেক্ষায় থাকা স্থানীয় বিএনপি নেতাদের অনেকে হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এসব ঘটনায় দল থেকে বহিষ্কার করা হয়েছে 9 জনকে। তবে এটি সমাধান নয় বলছে শরিক দলগুলো। কিন্তু যাদেরকে সমর্থন জোটের পক্ষ থেকে দেওয়া হলো তারা তো তাদের কাঙ্ক্ষিত ভোট পাবেননি, কারণ বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট যাবে। গ্রাম এলাকাতে কি হয়, ওরা মার্কা বোঝে। তারা দেখলো যে প্রার্থীকে জোট বলেছে সেটা তো আর তাদের পরিচিত ধানের শীষ মার্কা নাই। আবার যিনি দাঁড়িয়েছে তিনিও ধানের শীষ মার্কা না থাকলেও তিনি ধানের শীষের পক্ষে বলবেন সরাসরি, এতে ভোটের উপরে প্রভাব পড়বে। পার্টি যাকে মনে করছে তারটা মানছি না আমি, কিন্তু আমার সমন্বিত সিদ্ধান্তের কাছে সারেন্ডারও করতে হবে। রাজনীতি করতে গেলে করতে হয়। সম্ভাব্য যেসব আসনে শরিকরা জয়লাভ করবেন বা তারা পার্লামেন্টে যাবেন, বিএনপির অভ্যন্তরীণ কোনো সংকটের জন্য কোনো আসনকে ঝুঁকির মধ্যে নেওয়ার কোনো সুযোগ নেই। আমি আশাবাদী যে আগামী কদিনের মধ্যে বিদ্যমান অস্বস্তিকর পরিস্থিতির খানিকটা অবসান ঘটবে এবং অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীরাই তারা হয় বসে যাবেন অথবা তারা প্রত্যাহার করবেন। প্রত্যাহার করার সময়ের মধ্যেই এমন পরিস্থিতির উন্নতি হবে বলে আশা এই বিএনপি নেতার। জোটের যারা আছে, জোটেরও ম্যাক্সিমাম আমরা চেষ্টা করেছি যতটুকু, যাকে যেখানে দিয়ে দেখছেন জোটের দেওয়ার কারণে অনেক জায়গায় হয়তো আমার দলের অনেকে বিক্ষুব্ধ হয়েছে, কিন্তু তারপরেও সেগুলো দিতে হয়েছে এবং দলের কর্মীরা, নেতারাও সেটা মেনে নিচ্ছে। এবং যদি কারো মনে কষ্ট থাকে তাহলে সেটা দেশের বৃহত্তর স্বার্থে, কারণ আমরা তো বলেছি সবচেয়ে বড় হলো দেশ, তারপর হলো দল, তারপর হলো ব্যক্তি। যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর মনে রাজনৈতিক ঐক্যের টানাপোড়েনের শঙ্কা থাকলেও ঐক্য ধরে রাখতে বিএনপির সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে বলেও জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। জাহিদ রহমান, RTV, ঢাকা। শুধুমাত্র চাঁদাবাজির কারণে রাজধানীর কারণ বাজারে শাকসবজি সহ প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়ে যায় কেজি প্রতি 5 থেকে 30 টাকা পর্যন্ত। দোকানসহ ব্যবসা হারানোর ভয়ে মুখ খুলতে চান না ব্যবসায়ীরা, যার বলি হয় বাজার করতে আসা ক্রেতারা। তবে গোপনে অনেকেই জানান 5 আগস্টের পরে চাঁদাবাজ বদল হয় বেড়েছে চাঁদার টাকার পরিমাণ। এরই মধ্যে চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে মামলা করেছেন ব্যবসায়ীরা। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় দেখুন এয়ার বাদলের ধারাবাহিকের শেষ পর্ব। রাজধানীর কারওয়ান বাজারে মূল শেডের বাইরেও রাস্তা জুড়েই বাজার, খালি নেই 1 ইঞ্চি জায়গা। প্রসিদ্ধ নিত্যপণ্যের এ বাজারে চাঁদাবাজদের নজর শকুনের চেয়েও তীক্ষ্ণ। 5 আগস্টের পরে মাত্রা বেড়েছে চাঁদাবাজির রেটে। চক্রটি এতটা ভয়ঙ্কর ও শক্তিশালী যে প্রাণের ভয়ে ও জীবিকা নির্বাহের জন্য কেউ এখানে প্রকাশ্যে মুখ খোলার সাহস করে না। তবে গোপনে অনেকে জানান এরকম 5 থেকে 6টি টুকরি নিয়ে বসে সবজি বা অন্য পণ্য বিক্রি করলে আনুমানিক 5 থেকে 6 ফিট জায়গার জন্য 5 আগস্টের আগে দিতে হতো 4 থেকে 500 টাকা, আর এখন দিতে হয় তারও বেশি। এটা কিনা কত করে? 110, 130, তার মানে কেজিতে 20 টাকা লাভ করতে হবে। এত লাভ করতে হবে কেন? 10 টাকা করে তো এটা দোকান ভাড়া আছে কত? 700। এরপরে যেটা ভাতে একটা 10 টাকা। 700 বলতে এটা 700 এই জায়গার ভাড়া এটা দিলে একদিনে এই ভাতের ভাড়া আছে 5 টাকা লাগালে 50 টাকা। 700 টাকা কে নেয়? 700 টাকা কে নেয়? কাকে দিতে হয় টাকা? ভাড়ার টাকা মানুষে নেয়, হারায় যার জায়গায় নেয়। জায়গা তো সরকারি। কোন কি কম হতে গেল আমি বুঝি সরকারি না। আগে দিতে কত? এ কারণে প্রতি কেজি সবজির দাম বেড়ে যায় ব্যাপক হারে। 100 টাকা কেজি কিনছো, 30 টাকা করে লাভ করতে হচ্ছে। যদি হলো চাঁদা না দিতে হতো তাহলে কত করে বেচা যেত? 110 কেজিতে 20 টাকা কমে যেত।
এই তো 20-10 পলির খরচ আছে, হাজিরা খরচ আছে না। এসব অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার পাশাপাশি কঠোর শাস্তির দাবি জানান সবাই। 2024 সাল লাগে 500 টাকা আগেও 500 টাকা দিতাম। আগে মনে হয় এই দোকান থেকে 400 টাকা 400 500 এটা। আর বাদল, RTV, ঢাকা। স্বস্তি ফিরছে কাঁচা বাজারে। সরবরাহ বাড়ায় পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম কিছুটা কমেছে, তবে সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও নাজিরশাইল সহ প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। কেজিতে বেড়েছে 3 টাকা, বেড়ে 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মুগ ও ছোট মসুর ডালের দামও ঊর্ধ্বমুখী। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম। রহিম, বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন, আর চাল ডালের দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? আমি তো গত সপ্তাহে কয়েক ধরনের চালের দাম বৃদ্ধি পেয়েছিল এবং সেই সাথে কিন্তু এই সপ্তাহেও সেই সব চালেরই কিন্তু আবারও দু একটি করে দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে সবজির বাজারে কিন্তু সকল ধরনের সবজির কিছুটা স্বস্তি রয়েছে বলে ক্রেতা এবং বিক্রেতা সবাই বলছেন। তবে যেহেতু শীতকাল ভরা মৌসুম, শীতকালীন সবজির বাজারে স্বস্তি থাকবে এটি স্বাভাবিক। তবে তারপরও ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখন উৎপাদন ভালো হয়, কিন্তু আমদানি ভালো রয়েছে এবং আমদানির সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা স্বস্তির মধ্যে রয়েছে। আমরা যদি বলি, মিনিকেট চাল 80 টাকা কেজি, নাজির শাল 80 থেকে 85 টাকা, পোলাও চাল 130 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হয়েছে এবং মোটা ধরনের যে চাল সেটি 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আটাশ 55 থেকে 60 টাকা এবং চিনি 105 থেকে 10 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। খোলার তেল 195 টাকা লিটার, 5 লিটার 940 টাকা লিটার। বোতলজাত 1 লিটার তেল 198 টাকা এবং মসুর ডাল ছোট যেটি সেটি 155 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছে এবং মোটা দানা যেটি সেটি 100 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ছোলা বিক্রি হয়েছে 90 টাকা, গাজর 40 থেকে 50 টাকা, টমেটো 80 টাকা, মরিচ 120 টাকা, আদা প্রতি কেজি বিক্রি হয়েছে 200 টাকা, পেঁয়াজ 60 টাকা এবং ভারতীয় আমদানি করা যে পেঁয়াজটি সেটি 70 টাকা কেজি দরে বিক্রি হয়েছে এবং রসুন বিক্রি হয়েছে 100 টাকা এবং চাইনাটি 170 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সবজির বাজারে বেগুন 60 টাকা প্রতি কেজি এবং সিম 40 টাকা, করলা 80 টাকা, পুরনো আলু 20 থেকে 25 টাকা এবং নতুন আলু 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হয়েছে এবং সবচেয়ে শীতকালীন যে সবজিটি মূলা কিন্তু 50 টাকা কেজি দরে বিক্রি হয়েছে এবং সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে পরিচিত পেঁপে কিন্তু 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সব মিলিয়ে বলা যায় যে সবজির বাজার স্বস্তি থাকলেও বিশেষভাবে চালের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে সর্বশেষ। মিতু। রহিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তাপমাত্রা কমে আবারও মৃদু শৈত্যপ্রবাহের দিকে ধাবিত হয়েছে দেশের কয়েকটি জেলা। বোরো ধানের বীজতলা বিপন্ন হয়ে পড়ছে কুয়াশার কারণে। হাড় কাঁপানো ঠান্ডায় গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। একই সাথে কষ্ট বাড়ছে গৃহপালিত পশু পাখিরও। এর মধ্যে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহের পাশাপাশি বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর সহ আশপাশের অঞ্চলে 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং কুড়িগ্রামে 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। দর্শক, রাজধানী বনানীতে দুটি সীসা লাউঞ্জে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার রাতে বনানীর 11 নম্বর সড়কের আনসারা ভবনে অবস্থিত দুটি সীসা বারে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় গণমাধ্যম কর্মীদের প্রবেশে বাধা দেওয়া হয়, তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন সীসা বারের কর্মচারীরা। সীসা বার কর্তৃপক্ষের দাবি, হাইকোর্টের রিটের কাগজ দেখানোর পর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান স্থগিত করে চলে যায়।
আমরা 0.2 এর ভিতরে থাকার সত্ত্বেও আমরা আজ পর্যন্ত যতগুলো মামলাই হয়েছে এ পর্যন্ত যতগুলো সীসা নিয়ে মামলা হয়েছে কোনোটা আসার সাথে সাথে ওনারা কি করে সিসি ক্যামেরাটা অফ করে দেয়। আমরা যে হাইকোর্টে 5টা লাউঞ্জ রিট করেছি এটা ওনারা জানতো না, তো না জেনে আসছে হয়তো বা কারো ইন্ধনে আসছে। পরে আমি যখন ম্যাজিস্ট্রেট সাহেবকে বুঝাই বললাম, উনি বললো যে ঠিক আছে ভাই, আমাদের কাছে এটা ছিল না, আমরা জানতাম না, এজন্য আসলে আমরা চলে যাচ্ছি। ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশের সড়কের মাঝখানে বিভিন্ন স্থাপনা বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয় প্রশাসন বলছে, মামলা, মালিকানা বিরোধ ও জমি অধিগ্রহণ সংক্রান্ত প্রশাসনিক জটিলতায় এসব স্থাপনা অপসারণ করা যাচ্ছে না। জনভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত মহাসড়কটিতে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বগুড়া সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ততম ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশের বনানী, মহস্থান, 9 মাইল সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কের মাঝখানে রয়েছে বিভিন্ন স্থাপনা। হঠাৎ করে বাধার মুখে পড়ায় বিশৃঙ্খলা তৈরির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে দ্রুতগতির যানবাহন। মহাসড়কটি চালুর আগে এসব স্থাপনা পুরোপুরি অপসারণ না করায় ভোগান্তি পোহাচ্ছেন গাড়ি চালক ও পথচারীরা। এই গাড়ি আমরা পার হতে পারি না, গাড়ি থেকে চাপে গাড়িগুলো মারা দেয়, আমাকে বাম্পারগুলো ভেঙে ফেলে দেয়। আমরা ছোট গাড়ি ভেতর দিকে তো ঢোকাও যায় না। সামনে শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, অনেক ছাত্রছাত্রী যায়, তাদের বিঘ্ন ঘটে। পাশে আবার একটা হাট, বড় বাজার, এই বাজারে লোকজন ঢোকে। সরকারি প্রতিষ্ঠানের জায়গা কেন ভাঙা হচ্ছে না, আমাদের কেন বিভক্তি হচ্ছে? সমাধান করা দরকার। এতে আমরা বহুত পেরেশানির মধ্যে আছি, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। এদিকে এই অবস্থার জন্য মালিকানা জটিলতার পাশাপাশি জেলার প্রশাসনের গাফিলতিকেও দায়ী করছেন ভবন মালিকরা। আমরা চাচ্ছি আমাদেরকে ন্যায্য মূল্য, যেটা আপনারা অলরেডি এই এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত দিচ্ছেন, কোনো জায়গায় ইনশাল্লাহ সমস্যা হয়নি। আমার 9 মাইলে দিতে আপনার তো কোনো সমস্যা নাই। সিএস থেকে আরএস পর্যন্ত বর্তমান খাজনা খারিজ সব ক্লিয়ার। সেই জমির টাকা আপনার এস্টিমেট করতে সমস্যা কোথায়? স্থাপনাগুলোর কারণে হিমশিম খেতে হচ্ছে হাইওয়ে পুলিশকেও। পিক আওয়ারে দেখা যাচ্ছে যানের চাপ সবচেয়ে বেশি থাকে, সে সমস্ত সময়ে এই সমস্ত চিকন এলাকাগুলোতে যখন একটা বা দুইটা যানবাহন নষ্ট হয়ে যায়, তখন জনগণের ভোগান্তির কোনো শেষ থাকে না। মামলা থাকায় এগুলো অপসারণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই যে সকল জায়গাগুলোতে এখনো মহাসড়কের কিছু অংশে স্থাপনা আছে, এগুলা অধিগ্রহণের বাইরে আছে। তো এগুলো আমাদের ফেজ বাই ফেজ আমরা অধিগ্রহণ করে আমরা ওনাদের ক্ষতিপূরণ দিলে ওনারা ওখান থেকে সরে যাবে। এবং নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে মহাসড়কের মাঝখান থেকে এসব স্থাপনা সরানোর বিকল্প নেই। আইনি জটিলতা কাটিয়ে স্থাপনাগুলো শিগগিরই উচ্ছেদের দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, আরটিভি। ময়মনসিংহের ভালুকায় মাছবাহী ট্রাকের ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। গত রাতে উপজেলার সিড স্টোর বাটাজোড় আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষক পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। উপজেলা মডেল থানার উপপরিদর্শক জানান, নিহত শিক্ষক ভালুকা থেকে নির্বাচনী প্রশিক্ষণ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে মাছবাহী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয় এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। গোপালগঞ্জে গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি ভুয়া সংস্থা। সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণের প্রলোভন দেখিয়ে হাজারেরও বেশি গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেয় এসব টাকা। কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে দিশেহারা হাজারো গ্রাহক। প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনার দাবি তাদের। গোপালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। কয়েক মাস আগে সদর উপজেলার গোপীনাথপুর হাসপাতালের সামনে এই বাড়ির দোতলায় অফিস ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি ভুয়া সংস্থা। সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা বলে 1000-এরও বেশি গ্রাহকের কাছ থেকে 5000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত সঞ্চয় ও ডিপিএস সহ কয়েকটি খাত দেখিয়ে জমা নেয় প্রায় 7 কোটি টাকা। 8 জানুয়ারি ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে ফেরত নিয়ে নেয় জমা বই। ঋণ দেওয়ার আগেই 6 জানুয়ারি সাইনবোর্ড খুলে ও অফিস তালা দিয়ে রাতের আধারে পালিয়ে যায় সমিতির প্রতারকরা। কষ্টে টাকা হারিয়ে দিশেহারা ভুক্তভোগীরা। মেয়াদ বড় দেখাই এবার 3 লাখ টাকা লোন দেবে, 1 লক্ষ টাকা দেবে, 5 লাখ দেবে, তারপরে 10 লাখ টাকা দেবে। এইভাবে মানুষের কাছে মারে টেরে নিয়ে চলে গেছে। চিপস সমিতি এই বলে আর কি টাকা নিচ্ছে, তারপরে আমরা টাকা উঠোতেই আর কি উনারে টাকা দিচ্ছি। এদিকে প্রতারক চক্রটিকে ধরে আইনগত ব্যবস্থা এবং টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা। আমরা চাই যে এদের টাকাটা কীভাবে পাওয়া যায়, আইনের ব্যবস্থায়
এনে এদেরকে ধরা যায় কিনা। 2 মাসের বাসা ভাড়া বলছে, আগামী মাসে লোন দেবো, আগামী মাসে আপনার বাসা ভাড়া আমরা দিয়ে দেব। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। সমবায় আইন বিধি এবং তাদের যে উপ-আইন আছে এর বহির্ভূতভাবে যদি কোনো টাকা নিয়ে থাকে অন্যায়ভাবে, এই বিষয়ে আমার কাছে যদি কোনো লিখিত অভিযোগ এসে থাকে তাহলে আমি অবশ্যই যা যা করণীয় আইন অনুযায়ী এটা ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত প্রতারক চক্রটিকে আইনের আওতায় এনে লুট হওয়া অর্থ গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বিদেশ থেকে আয়কর রিটার্ন দিয়েছেন ৩৩০০ প্রবাসী বাংলাদেশি করদাতা। পাশাপাশি তারা তা পরিশোধও করেছেন। প্রতিদিন গড়ে ১০০ প্রবাসী করদাতা তাদের আয়কর রিটার্ন দিচ্ছেন। এছাড়াও প্রায় ৫,০০০ প্রবাসী ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন হয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানিয়েছে, প্রবাসী করদাতারা তাদের পাসপোর্ট নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর সহ প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট ইমেইলে পাঠিয়ে আবেদন করবেন। পরে এনবিআর তাদের থেকে আবেদনকারীদের ইমেইলে ওটিপি ও নিবন্ধন লিঙ্ক পাঠানো হয়। এভাবে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে সহজে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারছেন। খেলার খবর। নানা নাটকীয়তার পর শঙ্কা কাটিয়ে অবশেষে শুক্রবার থেকেই পুনরায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বোর্ড পরিচালনা নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বিপিএল এর 2টি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তবে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ত্রিমুখী বৈঠকের পর মিলেছে সংকটের আপাত সমাধান। বৃহস্পতিবার স্থগিত হওয়া ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে শুক্রবার দুপুর 2টায় নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা 7টায় রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবারে পূর্ব নির্ধারিত ম্যাচগুলো হবে শনিবার, আর শনিবারের ম্যাচগুলো আয়োজন করা হবে আগামী 18 জানুয়ারি। আজকে ক্রিকেট প্লেয়াররা খেলছে বলেই আইসিসি পয়সা দিচ্ছে, টিভি রেভিনিউ পাচ্ছি, গ্রাউন্ড রেভিনিউ পাচ্ছি, এবং ক্রিকেট খেলাটা হচ্ছে বলেই আজকে আমরা সবাই আজকে সাপোর্টার বলেন আর যারা খেলা দেখে আপনারা ফলোয়ার বলেন, খেলোয়াড়রা দেখে যারা খেলাটা এনজয় করেন, সব কিন্তু হচ্ছে এই একটা কম্বাইন্ড সবাই এফোর্টে। আমরা সবাই একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই, যে আজকের ম্যাচটা কালকে হবে, কালকের ম্যাচটা পরশু হবে, আর পরশুর ম্যাচটা তার 18 তারিখে হবে। ভারতের মাটিতে অনুষ্ঠেয় আসন্ন টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান টানাপোড়েন নিরসনে আজ বাংলাদেশে আসছে আইসিসির একটি প্রতিনিধি দল। তবে আলোচনায় বসতে রাজি হলেও ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান থেকে সরবে না বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য নিশ্চিত করেন। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক আলোচনা সমালোচনায় তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন এবারের পর্বে আমি শাহাদুজ্জামান আছি আপনাদের সাথে। ঘনিয়ে এসেছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা এবং সমালোচনা। এ নিয়ে নির্বাচনী আড্ডায় আমি উপস্থিত হয়েছি বগুড়া 7 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। যেহেতু বাংলাদেশটা হলো বহুদলীয় গণতান্ত্রিক একটা রাষ্ট্র, অবশ্যই রাজনৈতিক দলের বিভক্ত থাকা দরকার, এই কারণে যাতে নির্বাচনটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয় এবং ভোটটা সঠিকভাবে দিতে পারে স্বতঃস্ফূর্ত আনন্দের সহিত।
বিরোধী দল শক্তিশালী না থাকলে আবার এক নায়কতন্ত্রের বা শরীরের চারির একটা সম্ভাবনা থাকে। বর্তমান প্রজন্মে যে আপনার তরুণ ভোটাররা আছে এরা খুব উৎফুল্ল হয়েছে। আসলে বিগত দিনে তো আসলে ভোট ওইভাবে দিতে পারেনি। এই জন্যই বর্তমান সিচুয়েশনে ভোটের যে প্রভাব বা দেখতেছি, এতে তরুণ প্রজন্ম খুব স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে বলে আমি আশাবাদ। বিগত দিনে যেভাবে ভোট হচ্ছে এবার তো সে ধরনের হওয়ার কোনো সম্ভাবনা নাই। ফেয়ার ভোট হবে, যার জন্য কোনো সংঘাতও হবে না। আমরা বিগত দিনে নির্বাচন দেখেছি এবং সেই সাথে আমরা দেখেছি যে গত নির্বাচনগুলোতে যেমন প্রশাসনের একটা গড়মিল ছিল বা প্রশাসন একটু লুজ ছিল, কিন্তু এবারে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত প্রশাসন অনেকটাই নিয়ন্ত্রণে রেখেছেন নির্বাচনের মাঠ। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নির্বাচনী সকল সংবাদ পেতে RTVর সাথেই থাকুন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।